এই তো শুনলাম কার ভাইপোর নাম উঠেছে, কার ছেলের নাম উঠেছে, এগুলো সব তো ইনভলভ না। তারা তো আবার দেখছি এখানে গিয়ে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের ওখানে তার সেই সব মুখগুলোকেও দেখা যাচ্ছে। আমি লজ্জিত। আমি কাকে কি বলবো? বলতে গেলে তো নিজের যে পার্টিটার হয়ে লড়লাম, ভোট জিতলাম, এতগুলো আসন পেল, মন্ত্রী ঠিক হওয়ার কথা, এখন সেই পার্টিগুলোর তারা তাদের সঙ্গে দেখা যাচ্ছে ফ্যাশন প্যারেড করছে, চোর চোর বলে, যাদের ডিম খাওয়ার কথা, জুতো খাওয়ার কথা, অ্যান্ড দে আর স্টিল দেয়ার। নারায়ণ স্বরূপ নিগম যে যা মনে করে করুক, যা খুশি করুক, আমাকে প্রশ্ন করুক, আমি জবাব দেবো। প্রশ্নটা তো হোক। আর যদি না মানে বাড়িতে বোমা মেরে দেয়, আমি তাদের হাতে তো এখন পাওয়ার না। হোয়াই ইজ দিস হ্যাপেনিং? স্বরূপ নিগম, নারায়ণ স্বরূপ নিগম একটা ওয়ার্স্ট ক্যারেক্টার, আর তাকে এখনও রেখে তার সঙ্গে কথা বলা হচ্ছে। ভাবা যায় অভয়ের কেস খুলবে, অভয়ের ফাইলটা খুলে গেছে, এইসব বড় বড় বক্তৃতার কোনো মানেই হয় না। একটা মুভমেন্ট কিছু হয়নি। গাড়ি চলবে কিন্তু ইট হ্যাজ নট স্টার্টেড, ফার্স্ট গিয়ারটাই পড়েনি। এতদিনে তো 9th গিয়ারে উড়ে যাওয়ার কথা। আমি একদম স্ট্রেট বলে দিচ্ছি, যার গায়ে লাগে লাগুক, আমাকে যে কেস দেবে দিক, যে আমার বিরুদ্ধে প্রচার করে করুক। আমি না কারোর হাত ধরে বসে আছি, না কারোর পা ধরে বসে আছি, না কারোর চেয়ারের কোনা ধরে বসে আছি। স্কোয়ার ফুট সেন, এই নামটা কি একদিন উঠেছে? আমাকে কেউ স্কোয়ার ফুট রজত বলবে নাকি? বলতে পারবে না তো। স্কোয়ার ইঞ্চ রজত বলতে পারবে না। সো সো দ্যার ইজ সামথিং রং। ওদের সঙ্গে গিয়ে হাত মেলাচ্ছে, কথা বলছে। বহু তৃণমূল এখন দেখছি আস্তে আস্তে ক্যামোফ্লেজ করে বিজেপিতে ঢুকছে। এটা অত্যন্ত অন্যায়। যতই উচ্চ নেতৃত্ব বলুক, উচ্চ নেতৃত্বকে একটু কঠিন পরীক্ষা দিতে হবে। ভাই, গেট আউট ইজ গেট আউট। এখানে ভদ্রলোকের কোনো ব্যাপার নেই। একটা চোরের সঙ্গে তাহলে বসে তুমি একটু চা বিস্কুট খাবে? একটা ডাকাতের সঙ্গে বসে একটুখানি মাছ ভাত খাবে নাকি? এটা কখনো হতে পারে নাকি? ওয়াই কান্ট ইউ বি স্ট্রেট? না ইজ না। সেখানে ন্যাকামো করে ওই করে আবার অন্যদিকে গিয়ে আমি কিছু জায়গায় চণ্ডাল মূর্তি দেখাচ্ছি, কিছু জায়গায় যেন একদম নেতিয়ে পড়া ব্রাহ্মণ। আমার এগুলো একদম নিজের পছন্দ হয় না। আমি ডাইরেক্টলি বলে দিলাম, এই ছবিগুলো আমার দেখে অত্যন্ত লজ্জা লাগছে। আরও একবার পাশে পেয়ে গিয়েছি শ্রী রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়কে। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেইন কলিংয়ের পর্দায়। ডাক্তারবাবু, প্রথমেই একটা প্রশ্ন উঠে আসছে, সেটা হচ্ছে এই অভয়ার যে ঘটনা, আরজি করের ঘটনা, প্রথম থেকে আপনি বড় দাদার মতন তাদের পাশে থেকেছেন এবং সব রকমভাবে তাদের গাইড অ্যান্ড ফিলোসফার হয়ে সঙ্গে থেকেছেন। সেই অভয়া মামলাতে অভয়ার বাবা মা তারা গুরুত্বপূর্ণ একটি অভিযোগ করছেন। তারা বলছেন যে ভিসেরা রিপোর্ট নাকি নষ্ট করে দেওয়া হয়েছিল, এবং এই যে যার নির্দেশেই নষ্ট করে দেওয়া হয় বা এত একটি গুরুত্বপূর্ণ ভাইটাল রিপোর্ট এক কথায় নস্যাৎ করে দেওয়া হয়, ধূলিসাৎ করে দেওয়া হয়, তিনি আর কেউ নন, পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে দেখছেন বিষয়টিকে? হ্যাঁ, আমি চেষ্টা করেছি ওদের সঙ্গে থাকতে, এখনও পরিবারের সঙ্গে আছি। অবভিয়াসলি আমার সঙ্গে, আমি তো আমেরিকায় গিয়েছিলাম, সবে ল্যান্ড আপ করেছি, এখনও আমার সঙ্গে যোগাযোগটা হয়নি। আমি ওকে টেক্সট করে জানিয়েছি। আমি একটা বিপদের বার্তা, নানা রকম জিনিস একটা পাচ্ছিলাম ওদের ফোনে। ফোন করেছিলেন আমায় 2-4 বার, ওদের সঙ্গে কথা হয়েছে। আমি বললাম যে এই দূর থেকে তো ডিসিশন নেওয়া যায় না, আমি কাছে যাই, গিয়ে ব্যাপারটা একটু খাতিয়ে দেখি। তা এখনও আমি দেখার ঠিক সময় পাইনি, তবে কথাগুলো সবই কানে এসছে। আর ভিসেরা রিপোর্ট নষ্ট হয়েছে, রিপোর্টটা তো আদৌ লেখাই হয়নি, ঠিকভাবে তো পোস্টমর্টেমও হয়নি। এ কথা তো আমরা বহু দিন থেকেই জানি। এখন হঠাৎ আশ্চর্য হওয়ার কিছু নেই তো। তাহলে কি মনে হয় যে ভিসেরার রিপোর্ট, ফরেন্সিকের ইত্যাদি ইত্যাদি যে প্যারাগ্রাফ এক খাতা হয়ে যায় সেই এরকম একটা পোস্টমর্টেম করতে গেলে, সেই যে খাতা ভর্তি জিনিসটা, সেগুলো সব ঠিক ছিল, এটা ধরে নেওয়াটাই তো মূর্খতা। কারণ একের পর এক যেভাবে প্রমাণ নষ্ট করা হয়েছে সেদিনই জানা গেছিল। এখন আমাদের এই দেশে, হতভাগ্য দেশে আমরা জন্মেছি, আমরা সেটা প্রমাণ করতে পারছি না। আমাদের কোনো রকম দূরদর্শিতা কোনোভাবে কাজে লাগানোর উপায় পর্যন্ত নেই। এবং যার নামটি বললেন অনেক দিন বাদে, আমি নামটা সচরাচর নিতে চাইনি এখন আর, একটা অপবিত্র নাম হয়ে দাঁড়িয়েছে তো ইতিহাসের বুকে। তো ও করেছিল, এটা জানা কথাই, অপবিত্র নামটা এ যে করেছিল ভদ্রমহিলা, এটা তো জানা কথাই। ও ফোন করে 2:30 অবধি না 3টে অবধি সারা রাত্রি জেগেছিলেন, কী উপকার করছিলেন উনি? তো পরিষ্কার জিনিসটা চাপা দেওয়ার চেষ্টা করছিলেন। পরিবারের লোকজন জড়িত না, আত্মীয় জড়িত না, কি পরিষদরা জড়িত, এ তো জানা কথাই, আমরা সেগুলো জানতামও। এখন এগুলো হঠাৎ ওনার বাবার কাছে রিপোর্টটা পৌঁছলো বা কেউ দিল। এবার কথা প্রসঙ্গে বলে রাখি, আমি তো ওই সপ্তাহ 2-1-এর মতো অ্যাবসেন্ট ছিলাম। তার আগে একটুখানি আমার মনটাও খারাপ হয়ে গেছিলো। যা দেখছি, যেভাবে চলেছে, যেভাবে পরিকাঠামোটা গঠন হলো এবং যেভাবে কাজ চলছে, এখন দ্রুত অনেক ব্যাপারে কাজ চলছে, যেমন হকার উচ্ছেদ চলছে, ফুটপাথ ক্লিয়ারেন্স চলছে, পাইপ টাইপের ব্যাপারগুলো হচ্ছে, অনেকগুলো কাজ হচ্ছে।
এইটা অনেক গভীরের খেলা, এবং সত্যি কথা বলতে কি আমার কাছে এই রিপোর্টটাই এটাই ছিল কিনা মিলিয়ে দেখতে হবে। আমি এটা জানতাম, আমার কাছে ফরেন্সিক ল্যাবরেটরি থেকে জানিয়েছিল, এবং আমি তো তার নাম এখন দুম করে বলতে পারবো না। আমি জানি, এটা মানুষের বিশ্বাস করা উচিত, আমি জানতাম জিনিসটা। আমি এটা ব্যাপারটা হচ্ছে যে আমি পাঠিয়েও ছিলাম যথাস্থানে। বলেই দিই, আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে পাঠিয়েওছিলাম সফট কপি করে হোয়াটসঅ্যাপ, বোধহয় একটা হিন্ট দিয়েছিলাম নাকি ওটা পাঠিয়েছিলাম, আমার খেয়ালও নেই। কারণ এখানে ব্যাপারগুলো এমন মানে অত্যন্ত সিরিয়াস ব্যাপার, এত জলীয় হয়ে গেছে, অত্যন্ত সিরিয়াস ব্যাপার, একটা হাস্য কৌতুকের পর্যায়ে চলে গেছে। আমার আর নিজে এর মধ্যে ডেপথে নামতে খারাপ লাগে। এখন যখন উঠেইছে কথাটা, হোক, দেখা যাক, সে তো জ্বালা কথাই। ওরা তো মানে কি বলবো, যেখানে একটা রক্ত গঙ্গা বয়ে গেছে সেখানে তো সর্ষের তেল ঢেলে দিয়েছে, এই ধরনের ইডিয়েটের মতো কাজগুলো করেছে, এবং ক্রিমিনাল কাজ। এখন এগুলো আস্তে আস্তে বেরোবে, সামনে আসবে। শেখরবাবু যদি পেয়ে থাকেন, তার নিশ্চয়ই অধিকার আছে। আমি শেখরবাবুর সঙ্গে এখনও কথা বলে উঠতে পারিনি, আমি রপ্তাকে ফোন করব, আজকে রাত্রেই হয়তো করব, আমি করে নিয়ে জেনে নেব ব্যাপারটা কি হলো। তবে ওদের সঙ্গে এইবার আমার মনে হয়েছে আমাকে বৈঠক করে ভালোভাবে ব্যাপারটা ডিল করতে হবে। এপাশ থেকে একজন বলছে, এপাশ থেকে একজন বলছে, এখানে কোনটার গুরুত্ব আছে, কোনটার গুরুত্ব নেই, কার ডেপথ আছে খবরটায়, কার খবরের ডেপথ নেই, এগুলো তো বুঝে করতে হবে। আই থিঙ্ক মানে আমাদের একটা টিম ভালো করে তৈরি করে, কিছু নতুন লয়ারও এসছেন শুনেছি, আমি আমি আমার সঙ্গে তাদের আলাপ পরিচয় হয়নি এখনও, কিন্তু এই ব্যাপারটা খুব সিরিয়াসলি ডিল করতে হবে। কারণ ওদের তো এইটা ডিল করার কথা নয়, বাবা মার তো সেটা প্রমাণ করার কথা নয়, একটা শোকতপ্ত পরিবারের এটা প্রমাণ করার কথা নয়। তারা নথিপতি নিয়ে ঘরে ঘরে ঘুরছেন, এটাই আমাদের দেশের আমাদের তেরঙ্গা পতাকার লজ্জা। এটা আমার বলতে খারাপ লাগছে, আমার তিরঙ্গা পতাকার লজ্জা। এবং এমন তো নয় যে আমরা অন্যায় করছি তবুও তেরঙ্গাকে বলতে হবে, আমরা করতে পারছি না। উই ফেল্ড, সুপ্রিম কোর্ট ফেল্ড, সিবিআই ফেল্ড, সিআইডি ফিআইডির তো কোনো অস্তিত্বই নেই। কিছু নেতা এদিক ওদিক দিয়ে হাঁকিয়ে দিচ্ছে উল্টোপাল্টা কথা, তাদেরও শিক্ষা অশিক্ষা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। হ্যাঁ, মন্ত্রী পরিষদ এদের নিয়েও আমি কোনো কথা বলতে চাই না। তবে এখন স্বাস্থ্যমন্ত্রী অ্যাটলিস্ট কোয়ালিফাইড পারসন, ও মাথা ঠান্ডা করে উনি নিশ্চয়ই চিন্তা করবেন। আমি নাম না বলেই বলছি, এটা নিয়ে রীতিমতো বোর্ড গঠন করে সিরিয়াস আলোচনা করে ক্লোজ ডোর প্রত্যেকটা রিপোর্ট খাতিয়ে দেখে এগোনো উচিত। এই একবার হাইকোর্টে একজন মা বাবা দৌড়লো, এদিক দিয়ে বলতে নেই আর কি, মানে কাকা ভাইপো দৌড়লো, এদিক দিয়ে একজন কেউ দৌড়লো, ওদিক দিয়ে একেবারে বিক্ষিপ্ত ব্যাপার। এটা তো অত্যন্ত সিরিয়াস জিনিস। এইটা আমার মতে এটা না কিছু না করে বা গেছে গেছে আমরা মেনেই নিই যে মেয়েটা চলে গেছে, মেয়েটার ফিরে আসবে না, তদন্ত বন্ধ করে দিয়ে প্রহসনটা বন্ধ করুক। আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত। আমি জানি না কতদিন আমি লড়াইতে থাকতে পারবো। আমার এটা একটা মানে কি বলবো, আমার একটা ব্যক্তিগত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমি লোককে না করতে পারি না, দুঃখ দেখলে আমি মুখটা ফিরিয়ে নিতে পারি না। তা নাহলে আমাকে কি পাগলা কুকুর কামড়েছে যে আমি এখানে এসে সবার সঙ্গে এই আস্থা করে ঝাঁপিয়ে পড়বো? আমি চলে যাবো, আমি 6 লেনে গাড়ি চালাবো, আমি একটা ফিল্টার্ড অ্যাটমসফিয়ারে থাকবো, প্লেনে কুকুর নিয়ে লোকে যাতায়াত করছে এরকম একটা দেশে থাকবো। হ্যাঁ, ট্যাক্সির মতো প্লেন চড়ছে, একটা জায়গায় দেখলাম নিজে 13টা প্লেন উড়ে গেল একসঙ্গে। ক্যান ইউ বিলিভ? একটা নর্মাল এয়ারপোর্ট, মিলিটারি এয়ারপোর্ট না যে 13টা জেট বেরিয়ে গেল, না, এক নর্মাল এয়ারপোর্ট, ট্যাক্সির মতো যায়। আমি সেখানে থাকবো? আমি কেন এসে এখানে এসব অসভ্য অভদ্র আর্ধেক 90% করাপ্ট লোক, এদের সঙ্গে আমি কেন ডিল করব? তবে হ্যাঁ, এই পরিবারের সঙ্গে আমি জড়িয়ে পড়েছি। মেয়েটার ব্যাপারটা আমি পার্সোনালি নিয়েছিলাম, যদিও আমি ওকে আগে চিনতাম না। মৃত্যুর পরে তার সঙ্গে তার মা বাবার সঙ্গে আলাপ হলো, ওইভাবে একটা কানেকশন রয়েছে, এবং এটা আমার দায়বদ্ধতা রয়েছে অ্যাজ এ মেডিকেল পার্সন। আমি এটা শেষ দেখে ছাড়বো লড়াইটা। তবে এখনও বলতে পারছি না কি হবে, এবং লড়াইটা আমি হেরেও যেতে পারি, এমন হতে পারে যে আমি 5 গোল খেয়ে চলে গেলাম। আইনজীবী যশ জালান তিনি শুরু থেকেই দাবি করে এসেছিলেন যে আর.জি. করের যে এই ধর্ষণ এবং হত্যাকাণ্ড, তার সঙ্গে সঞ্জয় রায়ের সরাসরি কোনো সেরকম হয়তো ইনভলভমেন্ট নেই। যদি তার বিষয়ে কোনো রকম এই যে ইনভলভমেন্ট থেকেই থাকে, সেটি আলাদা বিষয়। তার এই দাবি কতটা সত্যি বলে মনে করেন? এটা এখন যশ জালান বা XYZ কারোর দরকার নেই। ইনি এখন এসছেন, আমি মানে প্রাণ দিয়ে চেষ্টা করব, আমি হেল্প করতে পারবো না যশ জালানকে, তিনি তার নিজের কাজ নিজেই করবেন, আশা করছি দক্ষতা দিয়েই করবেন। যেই রাত্রে ঘটনাটা ঘটেছিল, একটা সাধারণ বাচ্চা ছেলে হিসেবে, তোমার বাড়িতে বাচ্চা ছেলে মেয়ে যদি একটা পাঁচর্ধ যদি একটা ছেলে থাকে যে একটু সাধারণ গল্প বোঝে, তাই না, সে গল্পটা যদি বোঝে যে একটি মেয়ের এই হয়েছে, অত্যাচার করেছে, হাড় গোড় পেলভিক বোন বলতে লজ্জা লাগে, চোখ দিয়ে রক্ত,
100টা কালশিরা যা তা কাণ্ড একটা বডিকে নিয়ে মানে শিয়াল কুকুরে টুকরে টুকরে খেয়েছে, সেখানে হঠাৎ একটাকে ধরে নিয়ে আসলো, পরের দিনই অ্যারেস্ট হয়ে গেল, তারপরের দিনই তার জেল হয়ে গেল, তারপরের দিনই সে সব কিছু ঠিকঠাক হয়ে গেল। ও তো ভ্যান পিটিয়ে, প্রিজন ভ্যান পিটিয়ে বলার চেষ্টা করেছিল এটা নয়, এটা নয়, এটা না। ও এখন ওর ওর চরিত্রগত, ও তো উৎকর্ষ মানের লোক নয়, ও তো একটা কোনো সাধু ধোয়া তুলসী পাতা না। ওরা টার্গেট করে নিয়েছিল একটা এরকম ইডিয়েটকে গেঁথে দেয় যার কোনো ব্যাকিং নেই, যার কোনো ওই নেই। ও একটা ডিসকোয়ালিফাইড লোক, আনকোয়ালিফাইড ডিসকোয়ালিফাইড লোক, পুলিশের বা সিপির নামে, কমিশনার অফ পুলিশের নামে রেজিস্টার্ড বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা ফাজলামো হচ্ছে। কোন দেশে বাস করি? লজ্জা লাগে না? বন্দে মাতারাম গাইলেই শুধু হয়ে যাবে নাকি? মন্ত্রের অপমান, বন্দে মাতারাম মন্ত্রের অপমান। হ্যাঁ, ভারত মাতা কি জয় আমরা বলি না, ওই মাতা কি জয় বলার লজ্জার অপমান। মায়ের দেখাশোনা করতে পারি না, আবার কিসের ভারত মাতা কি জয়? আমি একদম স্ট্রেট বলে দিচ্ছি, যার গায়ে লাগে লাগুক, আমাকে যে কেস দেবে দিক, যে আমার বিরুদ্ধে প্রচার করে করুক। আমি না কারোর হাত ধরে বসে আছি, না কারোর পা ধরে বসে আছি, না কারোর চেয়ারের কোণা ধরে বসে আছি। ঠিক আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, এটা তো বোঝাই যাচ্ছে। হঠাৎ সঞ্জয় রায় বলে কোত্থেকে একটা নিয়ে এসে তাকে ফাঁসি দিল। হ্যাঁ, একা কখনো ওই কাজ করা যায়? আর সিসিটিভির শুধু ওই ফুটেজটা পাওয়া যাচ্ছে, ও ঢুকেছিল 3টে কথা থেকে 4টে অবধি ছিল, 40 মিনিট 1 ঘন্টা, হোয়াট এভার ইট ইজ। মানে ডিসগাস্টিং মানে ফ্যাক্ট। এ ধরে ওই করে দিলে। এদিকে যে লিফট থেকে বডি নেমেছে, যেখানে যে থিয়েটারে কাজ হয়েছে, নামিয়েছে, অনেকের কাছে ভিডিও ছিল, এটাও শুনেছি। এখন তো অনেক দিন হয়ে গেছে, প্রমাণ টমানও হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু এর পদ্ধতি আছে। আমি মাইকে বলে, আমি দর্শকদের মানে বলে আমি বিভ্রান্ত করতে চাই না। যদি সত্যি কথা সেরম কড়া লোকের হাতে পড়ে না, টেনে টেনে ছুঁচো ইঁদুর পালিয়ে যায় ক্ষতি করে, কিন্তু রাত্রিবেলা টেনে বের করা যায়। এখন সেইটা তো আমাদের দেশে করা সম্ভব নয়। কে করাপ্ট, কে কাকে ঢাকছে। হ্যাঁ, এই তো শুনলাম কার ভাইপোর নাম উঠেছে, কার ছেলের নাম উঠেছে, এগুলো সব তো ইনভলভ না। তারা তো আবার দেখছি এখানে গিয়ে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের ওখানে তার সেই সব মুখগুলোকেও দেখা যাচ্ছে। আমি লজ্জিত। আমি কাকে কি বলবো? বলতে গেলে তো নিজের যে পার্টিটার হয়ে লড়লাম, ভোট জিতলাম, এতগুলো আসন পেল, মন্ত্রীতন্ত্রী ঠিক হওয়ার কথা, এখন সেই পার্টিগুলোর তাদের সঙ্গে দেখা যাচ্ছে ফ্যাশন প্যারেড করছে, চোর চোর বলে, যাদের ডিম খাওয়ার কথা, জুতো খাওয়ার কথা, অ্যান্ড দে আর স্টিল দেয়ার। এখনও সেই সীতারামন নাকি, সে এখনও রয়েছে। তারপরে ওই স্বরূপ নিগম, নারায়ণ স্বরূপ নিগম, যে যা মনে করে করুক, যা খুশি করুক, আমাকে প্রশ্ন করুক, আমি জবাব দেবো। প্রশ্নটা তো হোক। আর যদি না মানে বাড়িতে বোমা মেরে দেয়, আমি তাদের হাতে তো এখন পাওয়ার না। হোয়াই ইজ দিস হ্যাপেনিং? স্বরূপ নিগম, নারায়ণ স্বরূপ নিগম একটা ওয়ার্স্ট ক্যারেক্টার, আর তাকে এখনও রেখে তার সঙ্গে কথা বলা হচ্ছে, ভাবা যায়। আচ্ছা ঠিক আছে, তার বিরুদ্ধে কোনো তদন্ত হোক, জিজ্ঞাসা, কেউ কোনো প্রশ্ন করছে না। স্যার, পরবর্তী যে বিষয়টি উঠে আসছে, মানে যে প্রশ্নটি আপনাকে করতেই যাচ্ছি, সেটা হচ্ছে যে এই সঞ্জয় রায়ের উপস্থিতি এবং তার বিরুদ্ধে সমস্ত রকম সব কিছু যেন সেই মুক্তোর মালার মতন আর কি, সমস্ত এভিডেন্স তার বিরুদ্ধে সাজানো। যেমন প্রথমত যেরকমটাই হয়েছিল যে মানে জানা গিয়েছে যে ক্রাইম সিনে যেখানে বাথরুম ভাঙা হয়েছে সেখানে ব্লাড ড্রপ ছিল। কিন্তু সঞ্জয় রায়, মানে যদি সত্যি সত্যি সঞ্জয় এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকতেন, তাহলে তার গায়েও কাটা দাগ বা এরকম কিছু হওয়ার কথা ছিল, যেটি সেখানে পাওয়া যায়নি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এরকমটাও অভিযোগ উঠে আসছে যে সঞ্জয় রায় নাকি নিজের যিনি মানে লয়ার, ডিফেন্স লয়ার, তার সঙ্গে একাধিকবার বোঝানোর চেষ্টা করেছেন, তাকে বলার চেষ্টা করেছেন, কিন্তু সঞ্জয়কে বাধা দেওয়া হয়েছে নানা রকমভাবে, এবং সেখানে তিনি সম্পূর্ণভাবে নিজের সপক্ষে সব কিছু যুক্তি বলে উঠতে পারেননি, এমনটাও শোনা যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে যে তার রুদ্রাক্ষের মালা নাকি সেখানে পড়েছিল, তার ডিএনএ স্যাম্পল জোর করে সঞ্জয় রায়ের চুল ছিঁড়ে সেখানে ডিএনএ করা হয়, তা জোর করে তার রুদ্রাক্ষের মালা তার গলা থেকে খুলে নিয়ে সেখানে প্লেস করা হয়, যাতে তাকেই মানে কালপ্রিট হিসাবে সাজানো যায়। এই গোটা ঘটনাটিকে একটি গভীর থেকে গভীরতম ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন? যেখানে মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী, সব কিছু যার হাতে ছিল, ব্যভিচার করে গেছেন তো দেশটাকে নিয়ে, সেটা ব্যভিচার করে গেছেন তিনি, তার পরিবারের লোক এবং ভাইপো সংগঠিত হয়ে যা তা করে গেছে না, একটা সার্কাস, একটা মানে একটা হিউম্যানিটির কলঙ্ক করে দিয়ে গেছে। সেখানে কি বলবে, পাওয়া গেছে একটাকে চিপ জিনিস। তবে আমি জানি না, ধর্মের কল বাতাসে নড়ে। আমার মনে হচ্ছে এইটা নিয়ে লেগে থেকে যদি
কিছুটা সাপোর্ট পাওয়া যায়, মানে আমাদের না নিশ্চিহ্ন যদি কেউ করে দেয়, এটার কিন্তু মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল দের ইজ সাম লাইট। এবং বুদ্ধিমান লোকেরা রয়েছে, এই তো আমরা এত সব দেখি, ধুরন্ধর দেখে শুধু সিটি বাজালেই হলো, রয়েছে এ রয়েছে, এসবগুলো তো রয়েছে, আমাদের কিছু তো ইন্টেলিজেন্স রয়েছে, তাই না? আমি এগুলো এক্সপার্টদের সঙ্গে একটু আলোচনা করতে চাই। আমার বিশেষ বন্ধু দীপাঞ্জন চক্রবর্তী, ওর সঙ্গে আমি এবার এটা নিয়ে বসবো, আমি ওর সঙ্গে আলোচনা করে দেখবো। ক্লোজ ডোর, এগুলো তো বলা যাবে না প্রেসের সামনে। আমি জানতে চাইবো একটা সাধারণ মানুষ হিসেবে যে এই একটা মানে কোশ্চেনগুলো কিন্তু খুব একটা রকেট সায়েন্সের কোশ্চেন না যে হেভি ইন্টেলিজেন্স দরকার, দারুণ বুদ্ধিমান একটা প্রশ্ন করলো, এই চালাকি চাতুরির কথা উঠছে কেন? এটা তো স্ট্রেট সিম্পল একটা জিনিস, তছনছ হয়ে গেছে একটা মেয়ের দেহ, এবং সেই সঙ্গে কিছু ঘর, কিছু সিঁড়ি, কিছু লিফট, হোয়াট এভার ইট ইজ, এইটা আমরা একটা খুঁজে বের করতে পারবো না? সঙ্গে সঙ্গে অর্ডার স্যাংশন হয়ে গেল, বাথরুমের টালি ভাঙো, সিঙ্ক চেঞ্জ করো, হঠাৎ এগুলো তো দেখাই যাচ্ছে। এবং অন্যের নামও তো আগে এসছে, রত্নাদেবী তো অলরেডি বলেছেন আবেশ ব্যানার্জির নাম, ইফ আই এম রাইট। আবেশ তো বাবা কী নাম, আবেশ, যাই হোক, বেশ। হ্যাঁ, মানে এগুলো সব মানে সার্কাসগুলো, এরা তো টাকা দিয়ে ডাক্তারি পাস করেছে। পরিষ্কার কথা, আমার মনে হয় না ওই ফ্যামিলির কারোর ইন্টেলিজেন্স আছে জয়েন্ট এন্ট্রান্স পাস করে এমবিবিএস পাস করার মতো। এটা জেনেটিক ট্রেটও থাকে তো। আমার দাদু যেমন ইন্টেলিজেন্ট ছিলেন, সুপার ইন্টেলিজেন্ট ছিলেন, আমার দাদামশাই ফ্রিডম ফাইটার ছিলেন, আমার দিদা 94 বছর বয়স অবধি বেঁচে ছিলেন তিনি, কিন্তু তখনকার দিনে ওখানে ঢাকায়, যশোরে যেখানে উনি থাকতেন, উনি কিন্তু ইংলিশ পড়তে পারতেন আমার দিদা। কাজে এটা একটা জেনেটিক ট্রেন্ড থাকে। আমি বলছি না ওই ফ্যামিলির কেউ এমবিবিএস পাস করেছে বলে মনে হয় না। তারপরে সব মাঝি ফাজি হাতাহুতি, আমি আর নামগুলো নিতেও বাজে লাগে। এবং মানে কিছু লোক এখনও ঘুরঘুর করছে, এবং আস্তে আস্তে ক্যামোফ্লেজ করে কীরকম যেন একটা এসে এখনও মাইক নিয়ে কথা বলছে, তাদের কথা শুনছে। কে জানে ক্লোজ ডোরে সেখানে ডিম থেরাপি কেন হচ্ছে না? জুতো তো রয়েছে, মানুষের পায়ের জুতোগুলো খুলে মারছে। আর লোকে ভেবে নিয়েছে, যদি ভেবে থাকে যে আমি তো এটা শুরু করেছিলাম হঠাৎ কেলগ থেকে, অক্সফোর্ডশায়ারে কিন্তু হয় না, কলকাতাতেও কিন্তু আমি কেলগ করে ছেড়ে দেবো। কারণ আমি এই যে বললাম, আমি কারোর হাত পা, চেয়ারের কোন, টাকা পয়সা, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট গিভ আ টস টু এনি ড্যাম থিং। আমি যেদিন রাখবো, হ্যাঁ আমাকে তো যদি নিশ্চিহ্ন করে দেয় সেটা অন্য কথা, আমাকে তো নিশ্চিহ্ন করে দিতে পারে। হাসছো তুমি আজকে, আই রান এ সিরিয়াস থ্রেট বিকজ আই অ্যাম অনেস্ট। বাকি মানে 90% লোক ডিসঅনেস্ট, তাদের গায়ে লেগে যাবে, তারা আমার সঙ্গে চোখে চোখ রেখে এক টেবিলে বসে সামনাসামনি কথা বলতে পারবে না। আর যদি আমাকে মুখটা বন্ধ করিয়ে দেওয়া যায়, যদি দেখি আমি কথা সত্যিই বলতে পারছি না, আমি তখন মানে চরম ডিসিশন নয়, পালিয়ে যাবো দেশ ছেড়ে। আমি মায়ের জন্য এখন এখানে বসে আছি, মাকে তো আমি ছেড়ে দিয়ে চলে যেতে পারি না। মার জন্য চাকরি ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, ইংল্যান্ডের মতো একটা মানে সাম্রাজ্য ছেড়ে দিয়ে আমি চলে এসেছি, তাই না? এখন এখানে এসে এই বেকার লোকেদের সঙ্গে মারামারি করে নিজের জীবন, নিজের চরিত্র, এবং আমার চরিত্র ডেন্ট পড়ে যাবে, এবার আমার চরিত্র খারাপ হয়ে যাবে না? আমি যখনই আমি মুখ ঘুরিয়ে নেবো একটা অন্যায় দেখে, যেটা আমি সারা জীবন প্রতিবাদ করে এসেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি। আজকেও বৃষ্টির মধ্যে রাস্তা দাঁড়িয়ে একটা কুকুরকে খাওয়াচ্ছিলাম, একটা লোক আবার ভিডিও তুলছিল, ওটা তুলতে পারে, সেটা খারাপ কিছু না। হ্যাঁ, আমি করছি ওইটা দেখে সে ভিডিও তুলছিল। হ্যাঁ, আমার এই চরিত্রটা, যেদিন আমি কুকুরটাকে অবজ্ঞা করে গাড়ি চালিয়ে চলে যাবো ওর ওপর দিয়ে, সেদিন তো আমার চরিত্রটাও চলে গেল না? সো আই এম জাস্ট টেস্টিং মাই পেশেন্স। আমি কথা বলবো কিছু আমার পছন্দের লোকের সঙ্গে, যদি তারা ফোন তোলেন, যদি তারা সময় দেন, বা যদি মনে করেন আমার সঙ্গে কথা বলার দরকার আছে। কিছুদিন বাদে আমি তো আর ভিখারির মতো দৌড়ে দৌড়ে তোমার উপকার করতে, তোমার দৌড়ে তো আমি ভিখারির মতো গিয়ে দাঁড়াবো না। তোমার তো এইটুকু বুদ্ধি থাকা উচিত যে আমি তোমাকে নক করছি, মানে ইউ মাইট গেট সামথিং, আমি তোমার থেকে নিতে নক করছি না, দ্যাটস ফর শিওর। সারা ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়াতে আমি জানি না তোমাদের চ্যানেল কারা কারা দেখে, আপনারা তো নিশ্চয়ই এই ব্যাপারে নিশ্চিত যে আমি ভিক্ষা করছি আমার জন্য নয়, আমি ভিক্ষা করছি আপনাদের জন্য, আপনার সমাজের জন্য, আপনার ছেলে মেয়েদের জন্য। আমার কিচ্ছু যায় আসে না। এখন আমি কথা বলছি, ইন্টারভিউ দিচ্ছি, আমার ছেলে মেয়ে বিয়ে বাড়ি করছে ইংল্যান্ডে, আমার স্ত্রী সেখানে গিয়েছেন, সেখানে খুশির রোল, একটা ফ্যান্টাস্টিক মানে ভাইব সৃষ্টি হয়েছে, বন্ধুবান্ধবরা ফোন করছে, তারা আমি মিস করছে, আমি কিন্তু বসে এখানে এই আস্তাকুড়ের লোকগুলোর বিশ্লেষণ করছি, এটাও আমার চরিত্র যাচ্ছে। স্যার, একদিকে যেখানে এই এত গুরুত্বপূর্ণ অভিযোগ উঠে আসছে, আরও একটি বিষয় আপনি বরাবর প্রশ্ন তুলেছেন যে সেই সময়ে, সেই রাত্রে যারা যারা ওখানে উপস্থিত ছিলেন, তাদেরকে অন্তত কাস্টোডিয়াল হিসাবে নিয়ে তাদেরকে একটু জিজ্ঞাসাবাদ অন্তত করা হোক। কিন্তু আজ পর্যন্ত সেরকম কোনো গতি প্রকৃতি বর্তমানেও চোখে পড়ছে না। তবে এই ঠিক একই বিষয় আরও একবার উঠে আসছে যে যে চারজন ডাক্তার সেই সময় সেখানে উপস্থিত ছিলেন, কেন তাদেরকে কাস্টোডিতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? এই চ্যানেলে
বা অন্যান্য চ্যানেলে, অনেক তো ইউটিউবারদের চ্যানেল রয়েছে, তোমরা তো ঘুরে ঘুরে এত কষ্ট করে তোমরা কাজ করো, তোমাদের চ্যানেলে আমি কিন্তু একাধিক বিশিষ্ট লোককে, একজনের নাম চট করে মনে আসলো উপেন বিশ্বাস, আচ্ছা দীপাঞ্জনবাবু তো আমার বন্ধু, ওনার কথা বললাম, এরকম একাধিক বিশিষ্ট লোক, আচ্ছা আরেকজন বোধহয় নারায়ণ চক্রবর্তী, যিনি খুব ভালো বিশ্লেষণ, না ডাক্তার না, আর নারায়ণ চক্রবর্তী যিনি মানে পদ্মশ্রী পেয়েছিলেন, হ্যাঁ খুব পাওয়ারফুল লোক। আমি ওই ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হয়নি, কিন্তু অত্যন্ত স্পষ্ট ভাষায় উনি যা যা বলে দিয়েছেন তাদের সবাইকে আমি একসঙ্গে বলছি। আমি অন্য কোনো ওই চালাক চতুর গায়ে এড়িয়ে গেলাম, বাঁচিয়ে গেলাম, পলিটিক্যাল কথা বললাম, ওই সব মানে কি বলবো স্টুপিডদের আমি ধারণার মধ্যে আছে না। এই উপেনবাবুর কথাটাই মনে আছে, উনি পরিষ্কার আজ থেকে কত বছর হয়ে গেল, 2 বছর প্রায়, 2 বছর প্রায়, তা 2 বছর ধরে উনি বলে আসছেন যে একটা লোককে কান টানলেই মাথা আসবে, ধর পুরো বিনীত গোয়েল, আমি বলে দিচ্ছি বিনীত গোয়েল, মমতা ব্যানার্জি, আর ওই সময় যে কজন ওই সিপিটিপি র্যাঙ্কের যেসব লোক চারপাশে ছিল, ওই চারটেকে তুলে আনলেই তো হয়ে যায়। ইন্দিরা মুখার্জি, সুপ্রতিম সরকার, এরকম কতগুলো নাম আছে না, ওদের নিয়ে নারায়ণ স্বরূপ নিগম, আরেকজন পালিয়ে গেছে মনোজ পন্থ, পালিয়ে গেছে, বেটা রিটায়ারমেন্ট ফেটারমেন্টে আমি মানে বেটাই বললাম, ওই তো পালিয়ে গেছে টুক করেছে তার বেনিফিট গুছিয়ে। সীমা পাহুজা, কী না করেছে সীমা পাহুজা, সিবিআই হলেই হয়ে গেল, গভর্নমেন্টের রোল নিয়ে এসছে, কে কনসিডার করবে? আমরা দেখুন নরেন্দ্র মোদীর ছবি দিচ্ছি, অমিত শাহর ছবি দিচ্ছি, তাদের কাছে মাথা ঠুকছি যেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আসলে এরাও মানুষ এবং এনারা ভোটে জিতেছেন। আমি এদের কাছে একটা প্রশ্ন রাখছি, প্রধানমন্ত্রীর কাছে আমি প্রশ্ন রাখছি, আমি কোনো চুনোপুটির কাছে প্রশ্ন রাখছি না, প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি, এটা দেশের একটা সিরিয়াস প্রবলেম ছিল। ইট অ্যাপিয়ার্স লাইক অনলি মানে ওয়ান আইসোলেটেড কেস, বাট ইট ইজ নট। এটা নিয়ে সারা পৃথিবী কেঁপে উঠেছে। আপনি কি করেছেন, আপনারা কি করেছেন? আমি দিল্লির কাছেও প্রশ্ন রাখছি। আর এখানে ওই অভয়ের কেস খুলবে, অভয়ের ফাইলটা খুলে গেছে, এইসব বড় বড় বক্তৃতার কোনো মানেই হয় না, একটা মুভমেন্ট কিছু হয়নি। ওই গাড়ি চলবে কিন্তু ইট হ্যাজ নট স্টার্টেড, ফার্স্ট গিয়ারটাই পড়েনি, এতদিনে তো 9th গিয়ারে উড়ে যাওয়ার কথা, গাড়ির 9th গিয়ার অবধি থাকে এখন, মডার্ন গাড়ির 9th গিয়ারে উড়ে যাওয়ার কথা, ফার্স্ট গিয়ারই পড়েনি। ওই স্টার্ট হবে, সবাই আমরা চাবি দেখাচ্ছি, আমরাও মানে মূর্খ, আমরাও হতভাগ্য, আমরা ওটা দেখি বসে আছি কবে হবে, এই স্টেপ খুব একটা হয়নি। আমি একদম রিয়েলি আজকের ইন্টারভিউটা দিতে গিয়ে আমি নিজেকেই খুব ফ্রাস্ট্রেটেড মনে হচ্ছে, এবং আমিও কিছু করতে পারিনি, এটা আমারও ব্যর্থতা এবং সমাজের ব্যর্থতা তো বটেই। স্যার, অন্যদিকে দেখা যাচ্ছে যে একটি অনুষ্ঠান, সেখানে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি হঠাৎ করে বেশ কিছু মানুষ পরিবেষ্টিত হয়ে তার কিছু ছবি এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে বলতে পারি। তার মধ্যে রয়েছেন রওনাক হাজারি, শান্তনু সেন, উজ্জ্বল বিশ্বাস, রঞ্জন ভট্টাচার্য। যে শান্তনু সেনকে আমরা স্কোয়ার ফিট সেন হিসাবে কটাক্ষ করে জানতাম, তার পাশে ছবি এভাবে, মানে এটা কি সামান্য রাজনৈতিক কোনো সৌজন্য? যদি তাই হয়ে থাকে তাহলে বিজেপির এই এত আত্মত্যাগের, যে সমস্ত কর্মী সমর্থকদের এত আত্মত্যাগের ফল, আপনাদের মতন ব্যক্তিত্ব যাদের এতদিনের লড়াইয়ের ফল, সংবাদ মাধ্যমের একটি অংশ যাদের এতদিনের আর কি গোটা বিষয় নিয়ে যেই অ্যান্টি করাপশন লড়াই, তাদের কাছে কি কোনো অন্যরকম বার্তা যেতে পারে বলে মনে করেন? অফকোর্স যাচ্ছে, আমার কাছেই তো যাচ্ছে, আমরা তো সবাই চুনোপুটি হিসেবেই শুরু করেছিলাম লড়াইটা, তাই না? বহু চুনোপুটি, বহু কাঠবিড়ালি, বহু ছোট ছোট হনুমান মিলে রাবণ রাজত্ব ধ্বংস করে রামকে আনা হলো। এখন হঠাৎ যদি তারা কেউ রাঘব বোয়াল হয়ে থাকেন, তাই না, পজিশনের ফারাক হয়ে গেছে, এখন আমার কিছু বলার নেই, আমি ভুল হয়েছে এবার বলবো কী করে, ঠিক করেছে এবার ডিফেন্ড করবো কি করে? তবে এক ফ্রেমে চোরেদের সঙ্গে থাকলে একটা তো আসেই না, তাই না? এক ফ্রেমে চোরেদের শান্তনু ওসব ডাক্তার কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, মেয়ে ফেয়ে সব করাপ্ট, পয়সা দিয়ে ওরা পাশ করেছে। আমি ভদ্রলোককে ধরে নিয়েছিলাম একবার এনআরএসে, আমার বন্ধুরাই স্টেজ থেকে অত্যন্ত বাজে কথা বলছিল ফরেন ভিসা টিসা নিয়ে। হি হ্যাজ গট নো আইডিয়া অ্যাবাউট হাউ টু গো অ্যাব্রড অ্যান্ড অল দিস থিংস, ফালতু লেকচার দিতে গিয়ে, অ্যান্ড হি ফেল্ট নার্ভাস। আমাকে বন্ধুরা বাধা দিয়েছিল, রিউনিয়নের ফাংশন ছিল, আমি সেদিন সন্ধ্যাবেলা গান করছিলাম বলে আমি কিছু বলতে পারিনি, কিন্তু আই লস্ট দ্য অপরচুনিটি। এখন ভাই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কেউ যদি তার সঙ্গে ছবি তোলার কথা মনে পড়েন, আমার তো কিছু বলার নেই, আমি বললে ডাইরেক্টলি তার গায়ে লেগে যাবে এবং সঙ্গে সঙ্গে শত্রুতার শুরু হয়ে যাবে। এখন তাকে ভেবে দেখতে হবে তিনি কার সঙ্গে ছবি তুলবেন, কার সঙ্গে মিষ্টি করে কথা বলবেন, মালা বদল করবেন কিনা। তো মালা বদলেরই মতো না, এ তো মালা বদল হয়ে গেল ওই সব চোরেদের সঙ্গে, ফ্রেমের সঙ্গে একসঙ্গে, এবং অনেকগুলো ছবি বেরিয়েছে, একটা না। তার মানে দীর্ঘকাল ওই সময়টা গেছে, ওই মিটিংয়ে আমি হলে যেতাম না,
আমি বলে যাব না। আমি বারবার বলছি, ইলেকশনের সময় আমাকে আইপ্যাক যোগাযোগ করেছিল বারবার, একটুখানি মিটিয়ে নিলে, একটু কিছু কয়েক বান্ডিল, কয়েক ট্রাঙ্ক সোনাদানা তো দেয় না, কি দেয়, টাকা দেয়, টাকাগুলো এগুলো নিয়ে মিলিয়ে নিলে অনেকটা হয়তো হয়ে যেত, আমি নিউট্রাল হয়ে যেতাম, খানিকটা ওদের স্বস্তি হতো। কিন্তু আমি তো রাজি হইনি। বাকি লোকজন কিসের প্রভাবে ওই রকম ধরনের মানে প্রথিতযশা চোরেদের সঙ্গে, এবং স্কোয়ার ফুট সেন, এর নামটা কি একদিন উঠেছে? আমাকে কেউ স্কোয়ার ফুট রজত বলবে নাকি? বলতে পারবে না তো, স্কোয়ার ইঞ্চ রজত বলতে পারবে না। সো সো দ্যার ইজ সামথিং রং। ওদের সঙ্গে গিয়ে হাত মেলাচ্ছে, কথা বলছে। বহু তৃণমূল এখন দেখছি আস্তে আস্তে ক্যামোফ্লেজ করে বিজেপিতে ঢুকছে। এটা অত্যন্ত অন্যায়। যতই উচ্চ নেতৃত্ব বলুক, উচ্চ নেতৃত্বকে একটু কঠিন পরীক্ষা দিতে হবে। ভাই, গেট আউট ইজ গেট আউট। এখানে ভদ্রলোকের কোনো ব্যাপার নেই। একটা চোরের সঙ্গে তাহলে বসে তুমি একটু চা বিস্কুট খাবে? একটা ডাকাতের সঙ্গে বসে একটুখানি মাছ ভাত খাবে নাকি? এটা কখনো হতে পারে নাকি? ওয়াই কান্ট ইউ বি স্ট্রেট? না ইজ না। সেখানে ন্যাকামো করে ওই করে আবার অন্যদিকে গিয়ে আমি কিছু জায়গায় চণ্ডাল মূর্তি দেখাচ্ছি, কিছু জায়গায় যেন একদম নেতিয়ে পড়া ব্রাহ্মণ। আমার এগুলো একদম নিজের পছন্দ হয় না। আমি ডাইরেক্টলি বলে দিলাম, এই ছবিগুলো আমার দেখে অত্যন্ত লজ্জা লাগছে। এবং চোরেদের সঙ্গে এক ফ্রেমে ছবি তুললে, সে তুমি ABCD যে কোনো পোস্ট হোল্ডার হও, তুমি মানুষের ভোটে জিতেছ, মানুষের ভোট তোমায় দিয়েছে। আমরা সবাই জুতো ছিঁড়ে ওই গরমের মধ্যে সেদ্ধ হতে হতে গিয়ে কিছু না হোক মুখটা দেখিয়ে 4টে ভোট নিয়ে এসেছি। সেখানে ইউ কান্ট ডু দিস, ইউ হ্যাভ টু জাস্টিফাই ইউর অ্যাকশনস। প্লিজ ডু ইট নাও অর ইট উইল বি লেট। অবশ্য একটা জায়গায় গেলে পলিটিশিয়ানদের নাকি মান অপমান গায়ে লাগে না। আমার ভাই ভীষণ লাগে। আমি আমার কথা বললাম, ওদের যদি না লাগে, আমি ডাইরেক্টলি কাউকে বলছি না, কিন্তু ডাইরেক্ট হয়েও যাচ্ছে ব্যাপারটা। এবার বুঝে নাও, দর্শকরা বুঝে নেবেন আমি কি বলতে চেয়েছি। আমাকেও খারাপ বলতে পারেন, ওকেও খারাপ বলতে পারেন, দুজনকেই ভালো বলতে পারেন, আর সবাইকেই রাঘব বল বলতে পারেন, আর VIP বলতে পারেন। আমি LIP, আমি লিস্ট ইম্পর্ট্যান্ট পার্সন। আমি লিস্ট ইম্পর্ট্যান্ট পার্সন হিসেবেই থাকতে চাই। কিন্তু যদি ওই যে আমি ওয়ার্নিংটা দিয়ে রাখছি, কেলগ কিন্তু শুধু অক্সফোর্ডেই হয়নি, কলকাতাতেও কেলগ হতে পারে যে কোনো দিন। আমারও রাগ হচ্ছে, আমারও মাথাটা গরম হচ্ছে। আর আমি স্বচ্ছতা নিয়ে, সততা নিয়ে, সাহস নিয়ে কথা বলি। 3টে আমার রয়েছে। আমাকে ভগবান সেইটুকু জোর দিয়েছে। আমি কিন্তু যে কোনো দিন বোমা ফোমা আরও বেশি ফাটিয়ে দেবো। এখন দেখা যাক কী হয়। ওরাও হয়তো অ্যাডজাস্ট করছে, নোংরার সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়, তো নোংরার সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়। গঙ্গার কোণে যেখানে ঘূর্ণিটা হয়ে নোংরা বেরিয়ে যাচ্ছে, কিছু নোংরা পড়ে থাকে, কিছু নোংরা ভেসে যায়, অ্যাডজাস্ট করছে হয়তো স্রোতের সঙ্গে। বেস্ট অফ লাক টু দেম, বাট বি স্ট্রেট অ্যান্ড ডাইরেক্ট, অ্যাটলিস্ট বি অনেস্ট। অনেস্টি না থাকলে এগুলো বেশি দিন টিকবে না। মমতা ব্যানার্জির মতো একটা অত্যন্ত অত্যন্ত নিম্নমানের, কুরুচিপূর্ণ, অসাধু এবং স্বৈরতন্ত্রী মহিলার আজকে যদি এই হাল হতে পারে, কালকে কিন্তু আমাদের পার্টি উড়ে যেতে পারে। এখন সেটা দিল্লি এসে রক্ষা করতে পারবে না। আমাদের দায়িত্ব আমাদের নিজেদের বাঁচানোর।